দুই ভাই ও জাদুর ছুরি। এই গল্পের এইটাই শেষ পাঠ। তাহলে আর দেরি কেন? এখনই রওনা হওয়া উচিত। হ্যাঁ, আর এক মুহূর্ত দেরি নয়, আমি আমার ভাইকে খুঁজে বার করবই। তারপরে সবাই একসঙ্গে ছুটে চলল অজয়ের সন্ধানে। ছুটতে ছুটতে বিজয় একেবারে অজয়ের রাজধানীতে এসে উপস্থিত হলো। সিংহ দরজার পাহারাদার দাঁড়িয়েছিল। বিজয়কে দেখে তারা খুব ব্যস্ত হয়ে তাকে নমস্কার করে বলল, নমস্কার মহারাজ, আসুন আসুন আসুন, রানীমা আপনার জন্য কেঁদে কেঁদে সারা হলেন, তাড়াতাড়ি ভিতরে চলুন। এরা আমাকে অজয় ভেবে ভুল করছে। আমার চেহারা আর অজয়ের চেহারা তো একই। এখন কি করি? কিছু তো একটা রাস্তা বার করতেই হবে। আপাতত ভিতরে যাই। বিজয় কিছু না বলে ভিতরে ঢুকে গেল। রানীমা, রাজা মশাই এসেছেন। রানী দৌড়ে এলেন। অজয়, কোথায় ছিলে তুমি? কেন এতদিন ফিরলে না? আর তুমি এরকম পোশাক পরে আছো কেন? কি হয়েছিল কিছু বলো, আমি যে আর সহ্য করতে পারছিলাম না। সে অনেক কথা, পরে বলবো। না না, এখনই বলো, তুমি কোথায় গিয়েছিলে? আমি এখন খুব ক্লান্ত রানী, আগে একটু বিশ্রাম করে নেই, পরে সব বলবো। বিজয় মনে মনে বলল, বড়ই বিপদে পড়েছি, কিছুই তো জানি না, সাবধানে থাকতে হবে। তারপরে বিজয় নানা অজুহাতে রানীর কাছ থেকে দূরে দূরে থাকতে লাগলো। একদিন সে চুপি চুপি এক সৈন্যকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি যখন বনে হারিয়ে গিয়েছিলাম তখন কি হয়েছিল বলো তো? মহারাজ, আপনি একটা হরিণকে তাড়া করে ডাইনির বনে ঢুকে গিয়েছিলেন। তারপরে আপনি আর ফেরেননি। আমরা সকাল পর্যন্ত ওই বনের ধারে বসেছিলাম। তারপরে আপনি আসছেন না দেখে আমরা এসে রানীমাকে খবর দেই। তারপরে রানীমা লোকজন পাঠিয়ে আপনার অনেক খোঁজ খবর করে, কিন্তু আপনাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তার মানে অজয় এখনও ওই বনের ভিতরেই কোথাও আছে। পরের দিন বিজয় তার সঙ্গীদের ডেকে বলল, চলো আমরা ডাইনির বনে যাব। আমরা প্রস্তুত প্রভু, যেখানেই হোক আমরা আপনার সাথেই আছি। হ্যাঁ, ডাইনি হোক বা দানব, আমরা কিছুতেই ভয় পাই না। চলুন দেখি সেখানে কি রহস্য লুকিয়ে আছে। তারপরে বিজয় এসে সৈন্যদের বলল, শোনো, আগামীকাল আমরা ওই বনে আবার শিকার করতে যাব। গতবারে ভালো করে শিকার করা হয়নি, তোমরা প্রস্তুত হয়ে নাও। যথা আজ্ঞা মহারাজ। পরের দিন তারা সবাই মিলে ডাইনির বনের ধারে এসে উপস্থিত হলো। বনের ধারে পৌঁছে বিজয় বলল, তোমরা এখানেই আমার জন্য অপেক্ষা করো, আমি আর আমার জন্তুরা বনের ভিতরে যাচ্ছি। আপনার একা যাওয়াটা ঠিক হবে না মহারাজ, আমরাও আপনার সঙ্গে যাব। না না না, তোমরা এখানেই থাকো আর আমার জন্য অপেক্ষা করো, আমি এখনই ফিরে আসব, এটা আমার হুকুম। যথা আজ্ঞা মহারাজ। তারপরে বিজয় তার জন্তুদের নিয়ে বনের ভিতরে প্রবেশ করলো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে তারা একটা হরিণ দেখতে পেল। ওই দেখো, একটা হরিণ, কিন্তু হরিণটাকে কেমন যেন মনে হচ্ছে। হ্যাঁ প্রভু, আমারও তাই মনে হচ্ছে, ওটা স্বাভাবিক হরিণ নয়। ঠিক আছে, চলো দেখি, ওর পিছনেই ধাওয়া করি। তারপরে সবাই মিলে সেই হরিণের পিছনে ধাওয়া করলো হরিণটিকে ধরার জন্যে। কিছুক্ষণ ছোটাছুটি করার পরে হরিণটি আবার যেখানে অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসেই হরিণটি অদৃশ্য হয়ে গেল। আমি বুঝেছি এটা ডাইনির মায়া। রাত তো হয়ে গেছে, আজ এখানেই অপেক্ষা করা যাক, কালকে দেখা যাবে। তারা একটি গাছের নিচে আগুন জ্বালালো। হঠাৎ গাছের উপর থেকে সেই আওয়াজ আসতে শুরু করলো, বড় শীত, বড় শীত। প্রভু, গাছের উপরে কেউ আছে মনে হচ্ছে। বিজয় উপরের দিকে তাকিয়ে দেখলো, খুব শীত, খুব শীত লাগছে, খুব শীত লাগছে রে। যদি অতই শীত লাগে তাহলে নিচে নেমে এসো না, গাছের উপরে বসে শীত লাগছে শীত লাগছে করলে কি তোমার শীত কমে যাবে? আগে তোমার জন্তুদের তাড়াও, ওরা কিন্তু একেবারে হিংস্র দেখছি, কাছে এলেই কামড়ে দেবে। আমি কিন্তু এতগুলো জন্তুর মধ্যে নামতে পারবো না। আমার জন্তুদের নিয়ে তোমার ভাবতে হবে না, ওরা আমার কথা মতোই চলে, কাউকে কোনো আক্রমণ করে না। তুমি বরং নিজের কথাই ভাবো,
নামবে তো নামো, না হলে কিন্তু আমি আর দেরি করব না, এক্ষুনি তীর ছুড়বো। কি দারুণ সাহস! তুই আমাকে তীর মারবি? কত রাজার তীর বর্ষা তরোয়াল আমাকে দেখিয়েছে, কিন্তু আমাকে কেউ ছুতে পারেনি। তুই কি করবি আমার? মার দেখি, মার মার মার, তীর দিয়ে আমাকে মার দেখি, কত জোর আছে তোর। তাহলে তুই যখন নিজেই চাইছিস, পরে যেন আবার কাকুতি মিনতি করিস না। সে তুন থেকে সব থেকে ধারালো তীরটা বার করে নিল আর ধনুকে সেট করে লক্ষ্য স্থির করলো। শেষবারের মতো বলছি, নামবি? না নামলে তুই কি করবি? দেখাই তো যাক। বিজয় আর দেরি করলো না, তীর ছুড়ল। তীর গিয়ে বুড়ির গায়ে ঠকাস করে লাগলো, কিন্তু এ কি আশ্চর্য, কিছুই হলো না, বরং তীরটা ভোঁতা হয়ে মাটিতে পড়ে গেল। বিজয় বিস্ময়ে তাকিয়ে রইল। এ কি, এত জোরে তীর ছুড়লাম তবুও কিছু হলো না? মহারাজ, ইয়ে সাধারণ মানুষ নয়, এটা একটা ডাইনি। ওর গায়ে তীর বর্ষা কিছুই লাগে না, যেন লোহার দেয়াল। বিজয় তখন চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ চিন্তা করার পরে সে বলল, হ্যাঁ মনে পড়েছে, ডাইনিদের তো আগুন ছাড়া মারা যায় না। সবাই শোনো, চারিদিক থেকে যত পারো কাঠ নিয়ে আসো, তাড়াতাড়ি কাঠ জড়ো করো, এক মুহূর্ত দেরি করো না। অল্প সময়ের মধ্যেই সবাই বোঝা বোঝা কাঠ এনে ফেললো। তারপরে সেই কাঠে আগুন ধরিয়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে বিশাল আগুন জ্বলে উঠল। আগুনের তাপে আর তার লাল শিখা দেখে ডাইনির মুখের রং ফ্যাকাশ হয়ে গেল। না, দোহাই দোহাই তোমার, দোহাই, আগুনটা নিভাও, আগুনটা নিভাও। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি এখনই নামছি, আমি এখনই নামছি। এতক্ষণে তো খুব হাসছিলি, এখন বুঝলি আগুনের জ্বালা? ঠিক আছে, নিচে নাম, কিন্তু আগে বল আমার ভাইকে কি করেছিস? মেরো না বাবা, সব বলছি, সব বলছি। তোমার ভাইকে আমি মেরে ফেলিনি, পাথর করে রেখেছি, এখনই আমি তাকে ফিরিয়ে দিচ্ছি। একটু চালাকি করলে কিন্তু এই আগুনেই ফেলে দেবো। না 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 না, একেবারেই নয়, একেবারেই নয়, এখন সব আমি ঠিক করে দিচ্ছি। সে গাছের একটা ডাল ভেঙে নিচে ফেলে দিল। এই ডালটা সব পাথরের গায়ে ছুঁয়ে দাও, তাহলে সবাই মানুষ হয়ে যাবে। তারপরে বিজয় গাছের ডালটা নিয়ে সব পাথরের গায়ে ছুঁয়ে দিল, আর অমনি সবাই পাথর থেকে মানুষ হয়ে গেল। এ কোথায় আমি? বিজয় ভাই তুই? দাদা, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও শান্তি পাইনি, ভাবছিলাম আমি তোমাকে হারিয়েই ফেলেছি। আমি জানতাম ভাই, আমি জানতাম তুই আমাকে ছাড়বি না, তুই নিশ্চয়ই আসবি আমাকে বাঁচাতে। অনেক দিন পরে দুই ভাইয়ের দেখা হওয়াতে তারা খুবই আনন্দিত হলো। এই সব আনন্দ উল্লাসের মধ্যে ডাইনি আস্তে আস্তে চুপিসারে সরে পড়ল। কিছুক্ষণ পরে অজয় চারিদিকে তাকিয়ে দেখল, বিজয়, বনটা কেমন যেন বদলে যাচ্ছে, দেখ, ভয়ানক বনটা আর ভয়ানক নেই। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছ, ডাইনির জাদু কেটে গেলে বন আর ভয়ঙ্কর থাকে না। অল্প সময়ের মধ্যেই দেখা গেল ঘন অন্ধকার বন কোথায় উধাও হয়ে গেল। চারিদিকে পরিষ্কার আলো ঝকমক করছে। দেখো, দিনের আলো ফুটেছে, যেন সব দুঃস্বপ্ন কেটে গেল। শোনো দাদা, একটা মজা করা যাক। এত কিছুর পরেও তোর মাথায় মজা ঘুরছে? কি মজা করবি বল তো? দাদা, আমরা দুজনেই তো দেখতে একদম একই রকম, একই রাজবেশ, একই জন্তু। যদি আমরা আলাদা আলাদা দরজা দিয়ে রাজবাড়িতে ঢুকি তাহলে তো খুব গন্ডগোল করে ফেলবে সবাই। দারুণ কাণ্ড হবে, দারুণ কাণ্ড হবে। তুই ঠিক বলেছিস ভাই, কেউ বুঝতেই পারবে না কে আসল আর কে নকল। তুই উত্তর দিক দিয়ে দরজার ভিতরে ঢুকবি, আমি দক্ষিণ দিক দিয়ে ঢুকবো। তাহলে আমরা কার সঙ্গে যাব মহারাজ? তোমরা অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে, যেরকম ছিলে, তাহলে গোলমালটা খুব ভালো জমবে। এই যুক্তি করার পরে সবাই মিলে রাজপ্রাসাদের দিকে চলতে শুরু করলো। এদিকে বুড়ো রাজা তার মেয়েকে নিয়ে সবাই বসে আছেন। মা মণিমালা, অজয় কালকে শিকার করতে গিয়েছে, কিন্তু এখনো ফিরলো না। হ্যাঁ বাবা, আমারও মনটা কেমন অস্থির লাগছে, যেন কিছু একটা ঘটতে চলেছে। ঠিক তখনই উত্তর দরজার প্রহরী এসে হাঁপাতে হাঁপাতে বলল, মহারাজ রাজামশাই আসছেন। কিছুক্ষণ পরে দক্ষিণ দরজার প্রহরী এসে বলল, মহারাজ রাজামশাই আসছেন। বুড়ো রাজা অবাক হয়ে দুই প্রহরীর দিকে তাকালো।
এ কেমন কথা? তুমি উত্তর দরজার প্রহরী, তুমি বলছো রাজামশাই আসছেন, আর তুমি দক্ষিণ দরজার প্রহরী, তুমি বলছো রাজামশাই আসছেন। তবে বলো তো, আসলে কোন দরজা দিয়ে রাজামশাই আসছেন? আগে মহারাজ, আমি নিজের চোখে দেখেছি রাজা উত্তর দরজা দিয়েই আসছেন। না না মহারাজ, রাজামশাই দক্ষিণ দরজা দিয়েই আসছেন, আমি ভুল দেখিনি। কথা বলতে বলতেই সভার দুই দিক থেকে দুইজন যুবক এসে প্রবেশ করলো। দুজনেরই চেহারা একই রকম, আর বেশভূষাও এক। এ যে আশ্চর্য, দুইজন তো দেখতে একদম একই রকম। এদের মধ্যে কে আসল রাজা আর কে নকল তা তো বোঝা বড়ই মুশকিল। মা, তুমি কি চিনতে পারছো? তুমি তোমার স্বামীকে চিনে নাও, কে আসল রাজা। রানী কিছুক্ষণ চুপ করে রইল। সে দুজনের মুখের দিকে গভীরভাবে তাকালো। তারপরে হঠাৎ তার চোখ পড়ল একজনের আঙুলের আংটির উপর। আমি চিনেছি, এই আমার স্বামী, এই অজয়। সে এগিয়ে গিয়ে অজয়ের পাশে এসে দাঁড়ালো। রানী, তুমি আমাকে ঠিকই চিনেছো। অন্য যুবকটি তখন এগিয়ে এসে নম্রভাবে প্রণাম করলো। মহারাজ, এ আমার ভাই বিজয়। আমরা দুই ভাই একসঙ্গে দেশ ভ্রমণে বেরিয়েছিলাম, কিন্তু পথে আমরা আলাদা হয়ে যাই। হ্যাঁ মহারাজ, আমি অনেক দেশ বিদেশ ঘুরে জাদুর বিদ্যা শিখেছি। সেই বিদ্যার সাহায্যেই আমি ডাইনির ছলনা বুঝতে পেরেছিলাম। তাহলে ডাইনির কি হলো? আমি তাকে শাস্তি দিয়েছি। এখন সে আর কারো কোনো ক্ষতি করবে না। বাহ বাহ, তোমরা দুই ভাই সত্যিই বীর। অজয়ের সঙ্গে আমি আমার বড় মেয়ে মণিমালার বিয়ে দিয়েছি, আর বিজয়, তুমি আমার ছোট মেয়ের যোগ্য। মহারাজ, আপনি যা আদেশ করবেন আমি তা মেনে নেব। কিন্তু মহারাজ, আমরা দুই ভাই দেশ ভ্রমণে বেরিয়েছিলাম। বিয়ের পর আমরা নিজেদের দেশে কিছুদিনের জন্য যেতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে, অবশ্যই যাবে তোমরা। তারপরে এক শুভ দিন দেখে বুড়ো রাজা তার ছোট মেয়ের সঙ্গে বিজয়ের বিবাহ দিলেন। রাজপ্রাসাদে কয়েকদিন আনন্দে কাটানোর পর বিজয় আর অজয় নিজের দেশে ফেরার সিদ্ধান্ত নিল। মহারাজ, আপনার আশীর্বাদ নিয়ে আমরা এবার কিছুদিনের জন্য আমাদের দেশে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে। আর যত তাড়াতাড়ি পারো ফিরত এসো। অজয়, তাড়াতাড়ি ফেরত এসো, তোমাকে ছাড়া সব ফাঁকা ফাঁকা লাগে। বিজয়, তুমিও তাড়াতাড়ি এসো, আর সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। তারপরে তারা সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে পথ চলা শুরু করলো। কয়েকদিন চলার পরে তারা সবাই মিলে সেই গাছটির কাছে এসে পৌঁছালো, যেখানে একসময় অজয় তার জাদুর ছুরি গেঁথে রেখে গিয়েছিল। অজয় ছুরিটিকে তুলে নিল। ছুরিটা এখনো কেমন চকচক করছে। এই ছুরিটা আমাদের কাজে লাগতে পারে, সঙ্গে রাখি। এরপরে তারা এগিয়ে চলল এবং সেই বনে এসে পৌঁছালো, যেখানে একসময় তারা এইসব জন্তু জানোয়ারদের সঙ্গে করে নিয়েছিল। দেশ দেশান্তর ঘুরে বিজয় বেশ ভালো জাদুবিদ্যা শিখেছিল। সে সেই বনে ঢোকার সঙ্গে সঙ্গে তার কেমন যেন অনুভূতি হতে লাগলো। কীরকম কেমন অস্বস্তি হতে লাগলো। আমার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে যেন কিছু একটা ক্ষতি হতে পারে। সবাইকে সাবধান থাকতে হবে। কীরকম মনে হচ্ছে তোমার? সেটা এখন আমি বলে বোঝাতে পারবো না দাদা। তারপরে ধীরে ধীরে সবাই এগিয়ে চলেছে। হঠাৎ অজয়ের চোখে পড়ল একটি সুন্দরী ফলের গাছ। ওই দেখ ভাই, কি সুন্দর ফল, গন্ধও পাচ্ছি খুব সুন্দর। একটা খেয়ে দেখি, তারপরে এগোবো। দাদা, আমার কেমন যেন অস্বস্তি লাগছে। মনে হচ্ছে এই গাছের ফলটা খাওয়া ঠিক না, তুমি খেও না। আরে ফল খেলে আবার কি হবে? এত সুন্দর ফল, তুই আবার ভয় পাচ্ছিস কেন? আমি একটা খেয়ে দেখি। বিজয় অনেক নিষেধ করলেও অজয় শুনল না। সে একটি ফল খেয়ে ফেলল। মুহূর্তের মধ্যে অজয় এক বিশাল বাঘে পরিণত হলো। ভাই, এখন কি হবে? আমি আবার মানুষ হব কিভাবে? দাদা, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা উপায় বার করছি। বিজয় চোখ বন্ধ করে গনিয়ে বুঝতে পারল এই গাছটা সাধারণ গাছ নয়, এটা একটা শয়তানের জাদুর গাছ। এই ফল খেয়ে সবাই এই বনের জন্তু হয়ে আছে।
গাছটা কেটে ফেলতে পারলেই সবাই আবার মানুষ হয়ে যাবে। এই ছুরি আমাদের উদ্ধার করবে। সে গাছটিতে একটা আঘাত করলো, সঙ্গে সঙ্গে গাছটি কেটে গেল এবং মুহূর্তের মধ্যে গাছটি কোথায় উধাও হয়ে গেল। দেখতে দেখতে চারপাশে জন্তু জানোয়ার আবার মানুষে পরিণত হলো। অজয় আবার আগের মতো মানুষ হয়ে গেল। বিজয়, তোমরা সত্যিই মহান। আমরা এই গাছের ফল খেয়ে সব জন্তু জানোয়ারে পরিণত হয়ে গিয়েছিলাম, তারপরে আমরা আমাদের স্মৃতি হারিয়ে ফেলি। তার মানে এই গাছের ফল খেলেই মানুষ জন্তু জানোয়ারে পরিণত হয় আর কিছুদিন পরে তার স্মৃতিশক্তি ভুলে যায়, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। তোমার দাদা সবে সবে খেয়েছিল, তাই জন্য তার সব কিছু মনে ছিল, কিন্তু আমরা অনেক আগেই সব ভুলে গিয়েছিলাম। আর দেরি নয়, চলো আমরা যে যার দেশে ফেরত যাই। বিদায় নেওয়ার সময় জন্তু জানোয়ারদের রূপে সব মানুষ ছিল। তারা বলল, বিদায় বন্ধু, বিদায়। যদি ভগবান চায় তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা দু ভাই না থাকলে আমরা কখনো মুক্তি পেতাম না। তাহলে এখন চলি বন্ধু। সবাই নিজের গন্তব্যের দিকে রওনা দিল। তারপরে কয়েকদিন পরে অজয় ও বিজয় তাদের পালিত বাবার কাছে এসে পৌঁছালো। বাবা, বাবা, আমরা ফেরত এসেছি। অজয়, বিজয়, তোমাদের দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল। তারপরে অজয় ও বিজয় সমস্ত ঘটনা শিকারীকে খুলে বলল। শিকারী খুব আনন্দিত হলো। তারপরে কিছুদিন সবাই মিলে আনন্দে দিনকাল কাটালো। কিছুদিন পরে অজয় বলল, বাবা, তুমি আমাদের লালন পালন করেছো, কিন্তু আমাদের আসল বাবা মাকে আমরা একবার দেখতে যেতে চাই, আর আমাদের সঙ্গে তোমাকেও যেতে হবে। অবশ্যই যাব বাবা, অবশ্যই যাব। তারা সবাই মিলে নিজেদের গ্রামে এসে পৌঁছালো। বৃদ্ধ বাবা মা প্রথমে তাদের চিনতেই পারলো না। মা, আমি অজয়, আর আর এ বিজয়, আমরা ফেরত এসেছি। তোরা ফিরে এসেছিস? তোদের ছাড়া কত কষ্টে ছিলাম। বাবা, আমাকে ক্ষমা করে দে, আমি তোদের প্রতি খুব অন্যায় করেছি। বাবা, পুরনো কথা ভুলে যাও। এখন আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। তোমরা আমাদের সঙ্গে আমাদের রাজ্যে চলো। মা, ইনি আমাদের পালিত বাবা। ইনি না থাকলে আমরা বাঁচতামই না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের ছেলেদের জীবন দিয়েছেন। কয়েকদিন পরে সবাই রাজ্যে ফেরত এলো। দুই রাজকন্যা এবং বুড়ো রাজা সবাইকে একসঙ্গে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। তারপরে সবাই মিলে সুখে শান্তিতে সেই রাজ্যে বসবাস করতে লাগলো।